সকাল ৯টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ৩ বাহিনীর প্রধানেরা। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সাক্ষাৎ করেন। সশস্ত্র বাহিনী বিভাগের সর্বাধিনায়ক রাষ্ট্রপতিকে তাদের নিজ নিজ বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দিবসটি উপলক্ষে সশস্ত্র বাহিনীর সব সদস্য ও তাদের পরিবারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় শুক্রবার সকাল 10টা 38 মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে 5.7। এতে উৎপত্তিস্থল নরসিংদীতে বাবা ছেলে সহ 5 জন, ঢাকায় 4 ও নারায়ণগঞ্জে 1 শিশু সহ 3 জেলায় মোট 10 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন কয়েক শত মানুষ। প্রতিনিধিদের পাঠানো খবর অনুযায়ী নরসিংদীতে ভূমিকম্পে 5 জন নিহতের খবর পাওয়া গেছে। জানা গেছে, নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে ইট পড়ে মৃত্যু হয় দেলোয়ার হোসেন ও তার ছেলে ওমরের। নাসির উদ্দিন আতঙ্কে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান বলে জানা গেছে। ভূমিকম্পের সময় গাছ থেকে পড়ে মারা যান ফোরকান। অন্যদিকে মাটির ঘরের নিচে চাপা পড়ে মারা যান কাজম আলী ভুইয়া। পুরান ঢাকার বংশালের কসাইটুলিতে ভূমিকম্পে 5তলা ভবনের রেলিং ধসে 3 জন নিহত হয়েছেন। এদিকে রাজধানীর মুগদার মদিনাবাগে নির্মাণাধীন ভবনের রেলিং ধসে মোহাম্মদ মাকসুদ আলী নামের এক নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ভূমিকম্পে একটি টিনশেড বাড়ির দেয়াল ধসে ফাতেমা নামের 1 বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। আগামী বছরের 5 অথবা 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের তারিখ ধরে সব প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। তারিখ স্পষ্ট না করলেও ইসি সংশ্লিষ্টদের বক্তব্য বিশ্লেষণে এমন তথ্য মিলছে। প্রস্তুতির শেষ মুহূর্তে একই দিনে গণভোট যুক্ত হওয়ায় নতুন রোডম্যাপ করতে হচ্ছে ইসিকে। গণভোট ও সীমানা জটিলতা না কাটায় প্রভাব ফেলতে পারে তফসিলে। তবে ঘোষিত সম্ভাব্য সময় নির্বাচন করতে হলে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা না হলেও প্রথমার্ধে তফসিল ঘোষণা করতে হবে। কমিশনও সেটা চায়। ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের জানান, আদেশের কপি পেলে করণীয় ঠিক করবে কমিশন। তবে সংসদীয় আসনের জটিলতার মীমাংসায় বিলম্ব হলে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় প্রভাব পড়বে। ইসি সূত্র জানায়, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি প্রায় গুছিয়ে এনেছে নির্বাচন কমিশন। চলতি মাসের মধ্যে প্রাক প্রস্তুতি শেষ করে ডিসেম্বরের প্রথম সপ্তাহে অথবা প্রথমার্ধেই নির্বাচনের তফসিল ঘোষণার চিন্তা আছে কমিশনের। নতুন করে জাতীয় নির্বাচনের দিন গণভোটের সিদ্ধান্ত হয়েছে, ফলে পরিবর্তন করতে হবে নির্বাচনী রোডম্যাপ। এছাড়া সীমানা নিয়ে এক ধরনের জটিলতা তৈরি হয়েছে, ফলে তফসিল ঘোষণার জন্য ডিসেম্বরের 4 অথবা 7 তারিখ নিয়ে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। ফেনীতে 20 জন বর্গা চাষির 5 বিঘা জমির ধান কেটে দিয়েছেন বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার সকাল থেকে সদর উপজেলার সোনুয়া ইউনিয়নের পূর্ব সিলোনিয়া গ্রামে এ ধান কাটেন তারা। এ সময় পৌর বিএনপি কৃষক দল ও যুব দলের প্রায় 40 জন নেতাকর্মী অংশ নেন এ কার্যক্রমে। পৌর বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট মেজবা উদ্দিন ভুইয়া বলেন, আমরা জানতে পারি শ্রমিক সংকট আর উচ্চ মূল্য শ্রম হওয়ায় এ গ্রামের অনেক বর্গা চাষি ধান ঘরে তুলতে পারছে না। এরপর জেলা যুব দলের সদস্য আহসান সুমনের সার্বিক তত্ত্বাবধানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এমন উদ্যোগ গ্রহণ করি। তিনি বলেন, স্বৈরাচার ফ্যাসিবাদের দিন শেষ, যারা এসি রুমে বসে রাজনীতি করবেন তাদেরও দিন শেষ। প্রান্তিক কৃষকের পাশে থাকতে হবে, সাধারণ জনগণকে নিয়ে রাজনীতি করতে হবে, এভাবেই দেশ এগিয়ে যাবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুব দলের সদস্য আহসান সুমন, পৌর কৃষক দলের সদস্য সচিব বেলাল পাটোয়ারি সহ সোনিয়া ইউনিয়ন বিএনপি এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তারা দিচ্ছে অঙ্গা তারা কাড়িয়ে দেয় হাতাগুলা দোয়া করি আর কোন স্বামী নেই বিধবা। অপ্রতুলতা এবং উচ্চ মূল্য শ্রমিকের কারণে আজকে
কৃষকের সেই অমালিন হাসি আজকে বিলীন হতে চলেছে। সেই উপলব্ধি থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রান্তিক পর্যায়ের কৃষকদের, বিশেষ করে যারা বর্গা চাষি, সে সকল কৃষকদের সহযোগিতার জন্য হাত বাড়িয়েছে। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। জাতীয় সংসদ নির্বাচনে পাবনা ৩ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিনকে বহিরাগত অভিযোগ তুলে মনোনয়ন পরিবর্তন দাবিতে মশাল মিছিল ও পথসভা করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। শুক্রবার সন্ধ্যায় বিভিন্ন এলাকা থেকে চাটমোহর বাসস্ট্যান্ড সমবেত হন কয়েকশো বিএনপি নেতাকর্মী। পরে পাবনা ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি নেতা KM আনোয়ারুল ইসলাম এবং চাটমোহর উপজেলার সাবেক চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরার নেতৃত্বে মশাল মিছিল বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নেতাকর্মীরা শাহী মসজিদ মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও পথসভা করেন। সাবেক এমপি KM আনোয়ারুল ইসলাম বলেন, পাবনা ৩ আসনে বিএনপির অনেক ত্যাগী ও জনপ্রিয় নেতা রয়েছেন, তারা স্থানীয় প্রার্থী চান। আমরা বিশ্বাস করি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকর্মীদের এই আবেগের মূল্য দেবেন। ফরিদপুর ১ আসনে ফরিদপুর জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সাইফুল ইসলামকে প্রার্থী ঘোষণা করেছে গণ অধিকার পরিষদ। শুক্রবার সন্ধ্যা 7:30টার দিকে বোয়ালমারী উপজেলা দলীয় কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। সাইফুল ইসলাম বলেন, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর গণতান্ত্রিক পরিবর্তনের ধারায় দেশকে এগিয়ে নিতে গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠা করেছেন। তার নেতৃত্বে দুর্নীতি, দখল, চাঁদাবাজি মুক্ত রাষ্ট্র গঠনের যে প্রত্যয় নিয়ে সংগঠন এগিয়ে চলছে, সেই লক্ষ্য বাস্তবায়নে আমাকে ফরিদপুর ১ আসনে প্রাথমিকভাবে প্রার্থী মনোনীত করা হয়েছে। ফ্যাসিস্ট মব আমলে দেখেছেন এই দেশের দুর্নীতি, কিন্তু বিন্দু মাত্র জায়গা খালি ছিল না। সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য যে কোটা সংস্কার আন্দোলন শুরু করেছিল সেই বিপি নূরের দল গণ অধিকার পরিষদ, এই গণ অধিকার পরিষদ গণমানুষের কথা বলে। সেই গণমানুষের কথা বলার জন্য বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী মাটি ও মানুষের সেই প্রিয় নেতা নুরুল হক নূর, তারই স্নেহভাজন অত্যন্ত কাছের প্রিয় ছোট ভাই জনাব সাইফুল ইসলামকে ট্রাক মার্কা দিয়ে আমাদের মাঝে মনোনীত করে পাঠিয়েছেন। দলের সিদ্ধান্ত যখন আসবে তখন দলীয় সিদ্ধান্তকে আমরা মাথা পেতে নিব। তার পূর্বে আমরা স্থানীয়ভাবে জনাব সাইফুল ইসলামকে সাথে নিয়ে আমাদের তৃণমূলের যে সংগঠন আছে সমস্ত সংগঠন একত্রিত হয়ে আমরা তাকে এই আসনে বিশেষ করে ট্রাক মার্কা প্রতীকের বিজয়ের লক্ষ্যে আমরা একত্রিত হয়ে কাজ করব বলে আমরা সিদ্ধান্ত। চাঁদপুরে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর অত্যাধুনিক যুদ্ধ জাহাজ অতন্দ্রকে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। শুক্রবার দুপুর 2টা থেকে সূর্যাস্ত পর্যন্ত জাহাজটি চাঁদপুর শহরের BIWTA VIP ঘাটে অবস্থান করবে। নৌবাহিনী সূত্রে জানা গেছে, যুদ্ধজাহাজ অতন্দ্র দেখতে প্রায় জেলার বিভিন্ন স্থান থেকে সহস্রাধিক নারী পুরুষ দর্শনার্থীর সমাগম ঘটেছে। শিক্ষার্থী, তরুণ প্রজন্ম, নৌবাহিনীতে আগ্রহী যুব সমাজ সহ বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। পরিদর্শন চলাকালে দর্শনার্থীরা নৌবাহিনীর ব্যবহৃত অত্যাধুনিক সরঞ্জাম, নৌযান পরিচালনায় প্রযুক্তি, সামরিক সক্ষমতা ও বিভিন্ন দায়িত্ব পালনের কার্যক্রম কাছ থেকে দেখার সুযোগ পাবেন। বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ তো ভালোই লাগছে আমাদের, আর আমরা দেখলাম ঘুরে সবকিছুই। এখানে আমরা এসেছি নৌবাহিনীর কার্যক্রম সম্পর্কে জানতে, যেমন তারা কীভাবে সমুদ্র নিরাপত্তা দান করে, কীভাবে আমাদের সমুদ্র সম্পদ কীভাবে রক্ষা করে। আমি আমার সকল শিক্ষার্থীদেরকে ইনফর্ম করছি যে যখনই সুযোগ পাও এই জাহাজটি দেখে পরিদর্শন করবো। আসলে এখানে অনেক শিক্ষণীয় আছে, বই পড়ে যা শিখবো প্র্যাকটিক্যালি আমরা অনেক কিছু শিখতে পারবো। আমরা জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করেছি বাংলাদেশ নৌবাহিনীর কর্মপরিধি সম্পর্কে তাদেরকে জানানোর জন্য। স্বাধীনতা পরবর্তী সময় থেকেই বাংলাদেশ নৌবাহিনী শুধুমাত্র সার্বভৌমত্ব রক্ষাই নয়, এর পাশাপাশি সমুদ্র সম্পদের রক্ষা, বাণিজ্যিক জাহাজসমূহের নিরাপত্তা প্রদান, বিভিন্ন দুর্যোগে ইনএইড টু সিভিল পাওয়ারের আওতায় অথবা সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন পরিচালনা করে দেশমাতৃক সেবায় অনন্য ভূমিকা বজায় রাখছে। দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে আজ।
সমাবর্তন অনুষ্ঠানকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের সাজ অবস্থা বিরাজ করছে। দেশের বিভিন্ন প্রান্ত প্রবাস থেকে আসতে শুরু করেছেন সাবেক শিক্ষার্থীরা। সমাবর্তনে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার সভাপতিত্ব করবেন। বক্তব্য রাখবেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বিশ্ববিদ্যালয় জনসংযোগ ও প্রকাশনা শাখা সূত্র জানায়, এবার সমাবর্তনে অংশ নিতে নিবন্ধন করেছেন ৮,০৩৩ জন শিক্ষার্থী। ২০১০ সালের পর থেকে অর্থাৎ সপ্তম ব্যাচ থেকে ২০তম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে এই সমাবর্তনের আয়োজন। বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় ২০১০ সালের ৯ ডিসেম্বর। ক্যাম্পাস ঘুরে দেখা যায় আগাছা পরিষ্কার সহ বিশ্ববিদ্যালয় অভ্যন্তরীণ সড়ক পরিচ্ছন্নতার কাজ চলছে। বিজয় ২০২৪ হলের মাঠে করা হচ্ছে সমাবর্তন অনুষ্ঠানের মূল মঞ্চ। কেন্দ্রীয় মাঠে একে থাকছে খাবারের আয়োজন। প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, আবাসিক হল সহ সব ভবনে আলোকসজ্জা করা হয়েছে। তোরণ নির্মাণ, ব্যানার, ফেস্টুন সহ সৌন্দর্য বর্ধনকারী পতাকায় পুরো ক্যাম্পাসে চলছে উৎসবের আমেজ। জানাবো আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি বলেছেন, যদিও অনেক বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অমত রয়েছে, তবুও নিউ ইয়র্কের জন্য ভালো এমন যে কোনো বিষয় তিনি প্রেসিডেন্টের সঙ্গে কাজ করবেন। মামদানি স্থানীয় সময়ে শুক্রবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। এটি হবে দুই নেতার প্রথম বৈঠক। বৃহস্পতিবার মামদানি সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্টের সঙ্গে আমার অনেক মতবিরোধ আছে ও আমি মনে করি নিউ ইয়র্কে সাশ্রয় করার জন্য আমাদের নির্লসভাবে চেষ্টা চালানো উচিত। আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে স্পষ্টভাবে জানাতে চাই, যে কোনো এজেন্ডায় আমি তার সঙ্গে কাজ করব যা নিউ ইয়র্কের জন্য লাভজনক। আর যদি কোনো এজেন্ডা নিউ ইয়র্কের জন্য ক্ষতিকর হয়, তাহলে আমি প্রথমেই তার সবার সামনে প্রকাশ করব। মামদানি বলেন, তার দল হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করে বৈঠক আয়োজন করেছে, কারণ আমি জানি যে কারোর সঙ্গে কাজ করব যাতে এই শহরের 8,50,000-এরও বেশি মানুষের জীবন সাশ্রয় করা যায়। নবনির্বাচিত মেয়র আরও বলেন, আসন্ন মেয়রের জন্য হোয়াইট হাউসের সঙ্গে সাক্ষাৎ করা প্রথাগত, যেহেতু উভয় পক্ষের একে অপরের ওপর নির্ভরশীলতা রয়েছে। এবারে খেলার খবর। মাঝে শোনা গেল দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এস টি20-তে দল পেয়েছেন তাইজুল ইসলাম। ভাবা হলো হয়তো তাতেও অংশ নেবেন তিনি। তারপর হঠাৎ করেই আবার খবর এলো ওই আসরে থাকছে না তাইজুল। কিন্তু এর পেছনে কারণ কি? দলে নেয়ার পরও তাইজুলের না খেলার কারণটা কি? জন্ম নেয়ার একাধিক প্রশ্ন। শুক্রবার ঢাকা টেস্টের তৃতীয় দিন শেষে তাইজুল নিজেই সেসব প্রশ্নের জবাব দিয়েছেন। দলে নেয়ার পরও বাদ পড়ায় অবাক হয়েছিলেন কিনা সেটিও জানতে চাওয়া হয় তার কাছে। মিরপুর টেস্টের বাইরে সংবাদ সম্মেলনে এস টি20-তে না খেলার ব্যাপারে তাইজুল বলেন, না, এখানে আমি অবাক হইনি, আর ওইটা আমি নিজের থেকেই রিফিউজ করছি। ওটা আমার একটা পার্সোনাল ইস্যু আছে আর কি। প্রায় 29,000 মার্কিন ডলারে তাকে দলে নিয়েছিল ডারবান সুপার জায়ান্টস। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দক্ষিণ আফ্রিকা লিগে ডাক পেয়েও খেলা হলো না। আগামী 26 ডিসেম্বর থেকে শুরু হয়ে 25 জানুয়ারি পর্যন্ত চলবে SA20। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।